আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম চৌধুরী। আজকে আপনাদের সাথে সাক্ষ্য আইনের ধারা 32 নিয়ে আলোচনা করব। কিন্তু এর আগে আপনারা ভিডিওতে কমেন্ট করে ফেলুন আপনারা কে কোন ইউনিভার্সিটি থেকে ভিডিওটি দেখছেন। তাহলে আপনাদের ইউনিভার্সিটিতে কিভাবে পড়ায়, কিভাবে প্রশ্ন করে, ওইটা জেনে বুঝে আপনাদের সাথে আলোচনা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমরা ধারা 32 নিয়ে আলোচনা করি। ধারা 32-এ কি বলেছে আমরা একটু বই থেকে দেখি, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। তো ধারা 32-এ প্রথমেই যে কথাটি বলেছে আমি খুবই সহজে আলোচনা করব। যেসব ব্যক্তিকে প্রত্যক্ষভাবে সাক্ষী দেওয়ার আহ্বান করা না গেলেও তাদের সাক্ষ্য প্রাসঙ্গিক হয়। মানে ধারা 32-এ বলেছে যেই সকল ব্যক্তিদের আদালতে এনে সাক্ষ্য পর্ব গ্রহণ করা সম্ভব হয় না কিন্তু তাদের সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হয়, তাদের সাক্ষ্য আদালতে গ্রহণীয় হয়, ওই সকল ব্যক্তিদের সাক্ষ্য সম্পর্কে বলেছে ধারা 32-এ। 4 ধরনের ব্যক্তির কথা বলেছে ধারা 32-এ। যেই 4 ধরনের ব্যক্তি আদালতে উপস্থিত না হলেও তাদের সাক্ষ্য আদালতে গ্রহণীয় হবে। তো কোন 4 ধরনের ব্যক্তির কথা বলেছে আমরা একটু দেখি। মৃত ব্যক্তি, অর্থাৎ কোন মৃত ব্যক্তি, উনাকে তো জীবিত করা সম্ভব না, সুতরাং উনি আদালতে না আসলেও উনার মৃত্যুর আগে উনি যে বক্তব্য দিয়ে গেছেন অথবা যা লিখে গেছেন, যিনি যে বিবৃতিগুলো দিয়ে গেছেন, ওই বিবৃতিগুলো আদালতের কাছে গ্রহণীয় হবে। তারপরে বলেছে নিখোঁজ ব্যক্তি, কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, এখন এরকম ব্যক্তিকে খুঁজে পাওয়া যাইতেছে না, তাকে তো আর আদালতে আনা সম্ভব না। তো তিনি হারিয়ে যাওয়ার আগে যে বক্তব্য, যে বিবৃতি দিয়ে গেছে, ওই বিবৃতিগুলো আদালতের কাছে গ্রহণীয় হবে। ওকে, 3 নম্বরে বলেছে সাক্ষ্য প্রদানের অযোগ্য হয়ে পড়ে এমন কোনো ব্যক্তি, যেমন কোনো ব্যক্তি সে অসুস্থ হয়ে গেল, সে কোনো কথা বলতে পারে না, লিখতে পারে না, শুধুমাত্র বেঁচে আছে, অথবা সাক্ষ্য প্রদান করার জন্যই তার সামর্থ্য নাই, এরকম কোন অসুস্থ হয়ে গেল, মানে সাক্ষ্য প্রদানে অসামর্থ্য কোনো ব্যক্তি, মানে সাক্ষ্য প্রদান করা তার পক্ষে আর সম্ভব না, এরকম কোনো ব্যক্তিকে তো আদালতে এনে সাক্ষ্য গ্রহণ করা সম্ভব না, সুতরাং তার সাক্ষ্য গ্রহণীয় হবে। আচ্ছা, তো 4-এ বলেছে যে ব্যক্তিকে হাজির করা সময় ও ব্যয় সাপেক্ষ, অর্থাৎ কোনো ব্যক্তিকে আদালতে হাজির করা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। যেমন একজন লোক বিদেশ চলে গেল, বিদেশ থেকে তাকে আনতে হবে, এটা অনেক সময়ের ব্যাপার, অনেক ব্যয় হবে, টাকা পয়সা ব্যয় হবে। তো এইরকম ক্ষেত্রে উনি যে বিবৃতিটা দিয়েছে, অর্থাৎ যিনি যাকে আদালতে হাজির করা সময় এবং ব্যয় সাপেক্ষ, তো তিনি যে বিবৃতিটা দিয়েছিল তাকে আদালতে না এনেও তার বিবৃতিটা আদালত গ্রহণ করতে পারে। তো এই 4 ধরনের ব্যক্তির বক্তব্য আদালত গ্রহণ করতে পারে আদালতে তাদেরকে উপস্থিত না করেও। কোন 4 জন? মৃত ব্যক্তি, যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে ব্যক্তির সাক্ষ্য প্রদান করার সামর্থ্য নেই, মানে সমর্থন নেই সাক্ষ্য প্রদান করার, আর 4 হচ্ছে যে ব্যক্তিকে আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। এই 4 ধরনের ব্যক্তির বক্তব্য 4 ধরনের ব্যক্তিকে আদালতে হাজির না করে আদালত গ্রহণ করতে পারে। এখন কথা হলো, ওনাদের সকল বক্তব্যই কি আদালত গ্রহণ করবে? না, ওনাদের সকল বক্তব্য ওনাদেরকে আদালতে হাজির না করে আদালত গ্রহণ করবে না। এখানে 8 প্রকার, অর্থাৎ 8 ধরনের সাক্ষ্যর কথা বলেছে, যেই 8 ধরনের অবস্থায় ওনাদের সাক্ষ্যগুলো আদালত গ্রহণ করবে। এখন আমাদের দেখতে হবে এই 4 ধরনের ব্যক্তির সাক্ষ্য কোন 8 ধরনের বেলায় আদালত গ্রহণ করবে। অর্থাৎ 8টা অবস্থানের কথা বলা আছে, যেই 8টা অবস্থায় এই 4 ধরনের ব্যক্তির সাক্ষ্য গ্রহণীয় হবে। এখন আমরা দেখি ওই 8টা অবস্থা কি কি। আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করে দিব, অথবা আপনাদের কমেন্টেই রিপ্লাই করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমেই বলেছে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে বা যে ঘটনার ফলে তার মৃত্যু হয়েছে সেই সম্পর্কে বিবৃতি দিলে সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে যদি কোনো বিবৃতি দেয়, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পরে ওইটা আদালতে, ওই সাক্ষ্যটা আদালতে গ্রহণীয় হবে। যেমন কোনো ব্যক্তি মৃত্যুর আগে বলে যেতে পারে তাকে কে গুলি করেছে, তাকে কে পিটিয়েছে, এই সকল বিষয় সম্পর্কে সে বিবৃতি দিতে পারে, তারপরে সে মারা যেতে পারে, তখন তার ওই সাক্ষ্যটা আদালতে গ্রহণীয় হবে। যদিও ওই মৃত ব্যক্তিকে আদালতে উপস্থিত করা সম্ভব হচ্ছে না, কিন্তু তিনি তো মৃত্যুর আগে বলে গেছেন তাকে কে গুলি করেছে অথবা তাকে কে পিটিয়েছে, ওই মৃত্যুর কারণ সম্পর্কে বলে গেছেন, ওইটা আদালতে গ্রহণীয় হবে। আচ্ছা, 2-এ বলেছে যদি কোনো বিবৃতি দানকারী তার স্বাভাবিক কাজকর্মের নিয়ম অনুসারে কোনো বিবৃতি দিয়ে থাকে অথবা তার স্বাভাবিক কাজকর্মের নিয়ম অনুসারে কোনো খাতা অথবা দলিলে লিপিবদ্ধ করে থাকে, তবে তা প্রাসঙ্গিক হবে।
অর্থাৎ এমন কোনো ব্যক্তি যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা মারা গেছে, অথবা সাক্ষ্য প্রদানে অসমর্থন হয়ে পড়েছে, অথবা তাকে আদালতে হাজির করা সময় ও ব্যয় সাপেক্ষ, এমন কোনো ব্যক্তি তার স্বাভাবিক কাজকর্মের দরুন কোনো একটা বিবৃতি দিয়ে গেছে, ওই বিবৃতিটা আদালতে গ্রহণীয় হবে। যেমন একজন ব্যবসায়ী লোক, সে তার ব্যবসায়িক লেনদেন তার খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখে। এখন সে মারা গেল, অথবা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা তিনি সাক্ষ্য প্রদানে অসমর্থন হয়ে পড়লো, অথবা তাকে আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ হয়ে পড়লো, এইরকম বেলায় তিনি যেই খাতার মধ্যে তার হিসাবগুলো লিপিবদ্ধ করে রেখে যেত, ওই খাতাটা আদালতে গ্রহণীয় হবে, উনার ওই বিবৃতিগুলো আদালতে গ্রহণীয় হবে। যদিও উনি নিজে আদালতে এসে বলতে পারছে না এইগুলা সঠিক এবং এইগুলা আমিই লিখেছি, যদিও তিনি এটা নিজে উপস্থিত হয়ে আদালতে বলতে পারছে না, তবু তিনি যেহেতু তার স্বাভাবিক কাজকর্মের দরুন এই কাজটি করেছে, তাই এটি আদালতে গ্রহণীয় হবে। তো তিনি বলেছে, কোনো বিবৃতি যদি বিবৃতি দানকারীর আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী হয়, বা বিবৃতি যদি এমন হয় যে তা সত্য হলে তার বিরুদ্ধে ফৌজদারি বা ক্ষতিপূরণের মামলা হতে পারে, তবে তা প্রাসঙ্গিক। অর্থাৎ যিনি বিবৃতিটা দিয়েছে, ওই বিবৃতিটা যদি তার নিজেরই বিরুদ্ধে যায়, তার নিজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে, ওই বিবৃতিটা সত্য হলে, এরকম কোনো বিবৃতি হয়ে থাকে, তাহলে এটা প্রাসঙ্গিক হবে। মানে এমন কোনো ব্যক্তি যিনি মারা গেছে, অথবা যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা যিনি সাক্ষ্য প্রদানে অসমর্থন হয়ে পড়েছে, অথবা যাকে আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ, এমন কোনো ব্যক্তি যদি এমন কোনো বিবৃতি দেয়, যে বিবৃতিটার ফলে তার নিজেরই ক্ষতি হবে, তার নিজের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে, তাহলে ওই ব্যক্তিকে আদালতে হাজির করতে না পারলেও তার ওই বিবৃতিটা আদালতে প্রাসঙ্গিক হবে, যদি ওই বিবৃতিটা তার নিজের ব্যক্তির বিরুদ্ধেই হয়ে থাকে। আচ্ছা, তো এটা ছিল 3। তো 4-এ বলেছে, যখন বিবৃতিটা জনগণের অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত সম্পর্কে হয়। অর্থাৎ জনগণের স্বার্থ সম্পর্কে যদি এই 4 ধরনের ব্যক্তির কেউ কোনো বিবৃতি দেয়, তাহলে ওইটাও আদালতে প্রাসঙ্গিক হবে। 4-এ বলেছে। 5-এ বলেছে, বৈবাহিক বা দত্তক সম্পর্কে অস্তিত্বের বিষয়ে। এই যে 4 ধরনের ব্যক্তির কথা বললাম, মৃত ব্যক্তি, তারপর খুঁজে পাওয়া যাচ্ছে না এমন কোনো ব্যক্তি, সাক্ষ্য প্রদানে অসমর্থ হয়ে পড়েছে এমন কোনো ব্যক্তি, আদালতে হাজির করা ব্যয় সাপেক্ষ এমন কোনো ব্যক্তি যদি কারো বৈবাহিক সম্পর্ক অথবা দত্তক সম্পর্কে বিবৃতি দেয়, তাহলে ওই বিবৃতিটা প্রাসঙ্গিক হবে। আচ্ছা, তো 6-এ বলেছে, যখন বিবৃতিটা পারিবারিক বিষয়ে কোনো দলিল বা উইল করা হয়, মানে কোনো পারিবারিক দলিল অথবা উইল সম্পর্কে যদি কোনো কেউ কাউকে দত্তক নিয়েছে, কেউ কারো স্বামী স্ত্রী, কেউ কারো সাথে কোনো একটা সম্পর্কে আছে, কোনো একটা রিলেশনশিপে আছে, এরকম কোনো বিবৃতি যদি তার পারিবারিক কোনো দলিল অথবা উইল থেকে পাওয়া যায়, তাহলেও ওইটা প্রাসঙ্গিক হবে। তো 7-এ বলেছে, যখন কোনো দলিল, উইল বা লিপিভুক্ত হয়ে থাকে ধারা 13-এর সাবসেকশন, মানে সেকশন 13-এর এভিডেন্স অ্যাক্টেরই সেকশন 13-এর সাবসেকশন কয়ে বর্ণিত কোনো কাজের সাথে জড়িত। অর্থাৎ সেকশন 13 সাবসেকশন এর সাথে সম্পৃক্ত কোনো বিবৃতি অথবা কোনো কাজ, এইটা আদালতে প্রাসঙ্গিক হবে, এই কথাটি বলেছে 7-এ। তো 8-এ বলেছে, যদি সে বিবৃতি কিছু ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো ধারণা ব্যক্ত করে থাকে। আচ্ছা, তো 8-এ বলেছে, যদি সেই বিবৃতিটা কিছু ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং যে বিবৃতিটা দিয়েছে ওই বিবৃতিটা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে, তাহলে এটা আদালতে প্রাসঙ্গিক হবে। আচ্ছা, এখন এখানে একটা বিষয়, ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে একজন লোককে হচ্ছে গুরুতরভাবে আঘাত করা হলো, তাকে কে আঘাত করেছে এইটা সে হচ্ছে বলল যে আমাকে এই লোক গুলি করেছে, কিন্তু পরবর্তীতে ওই গুলি করার ফলে সে আর মারা গেল না। তো যদি মারা না যায়, তাহলে তার বিবৃতিটা ডাইং ডিক্লারেশন অথবা তার মৃত্যুকালীন ঘোষণা মর্মে বর্ণিত হবে না। যেমন একজন আরেকজনকে মারলো, মারার পরে বলল যে আমাকে, যেমন একজন আরেকজনকে পিটাইলো, গুলি করলো, কুপাইলো, তখন সে বলল যে আমাকে রহিম, করিম, যদু, মধু তারা কুপাইছে, কিন্তু ওই কুপানির ফলে সে আর মারা গেল না, এই জন্য ওইটা ডাইং ডিক্লারেশন হবে না, মৃত্যুকালীন ঘোষণা হবে না। কিন্তু কুপাইছে বলছে এটা ঠিক আছে, কিন্তু ডাইং ডিক্লারেশন অর্থাৎ ধারা 32-এর অধীনে ওইটা আসবে না।
তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন ভিডিওতে কমেন্ট করবেন। আর আপনারা কে কোন ইউনিভার্সিটি থেকে ভিডিওটি দেখছেন এটা অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।